যে নেপালকে কোনোভাবেই বাংলাদেশ হতে দিতে চান না এবং এ ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। মানে কেমন নজির সৃষ্টি করলো কেউ আমাদের মতো হতে চাইছে না। অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে একটা লেজে গোবরে অবস্থা হয়ে মানে গেছে। চাইলেও পারলো না, ব্যাপারটা এরকম নাকি আসলে সরকারের চাওয়াই কোথাও ঘাটতি ছিল? জনদুর্ভোগ বাড়ছে, কোনো চাকরি বাকরি নেই, বিনিয়োগ নেই, অর্থনীতির অবস্থা খুবই খারাপ। হতাশা ও আস্থাহীনতা দেখেছি। এবং তারপর তিনি একটা সিদ্ধান্তের কথা জানাচ্ছেন যে আমরা আরেকবার চেষ্টা করে দেখতে চাই। এর তো প্রমাণ আমরা ৭২ সাল থেকে দেখেছি জাসদের মধ্যে। সেই তরুণ নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব, মুক্তিযুদ্ধে তাদের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু তারাও পারে নাই। আবার এরকম একটা কথাও প্রচলিত আছে যে আসলে তারা বড় দলের প্রতিনিধি ছিল, জামাত ইসলামের কথা বলছি, যে তাদের তাদের লোকে ছিল, একটা ভিন্ন দল করেছে বা ভিন্ন কাজ করেছে, এখন আবার এসে কারণ সেই এটা তাদের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা ছিল আওয়ামী লীগের। এখন পরবর্তীতে আমরা দেখলাম যে না, সেখানে সেটা পুরোপুরি সত্য না হলেও তো একেবারে মিথ্যা না, কারণ সমালোচনা করলে সমস্যা নাই, কিন্তু একদম কিছুই দেখবেন না, কিছুই হয়নি। যখন রেসপন্সিবল পজিশনে থাকা লোকজন বলেন তখন খুব দুঃখ লাগে। যে যখন কর্ণফুলী টানেল উদ্বোধনের সময় একবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলছিলেন যে আমাদের উন্নয়ন অনেকের চোখে পড়ে না, যাদের চোখে পড়ে না তারা চোখের ডাক্তার দেখান, এরকম কথা বলছিলেন। মানে সমালোচনা করাটার একটা সমালোচনা, যে বাংলাদেশে এখন সবার বাক স্বাধীনতা আছে। আপনি এটির সাথে একমত? ইউটিউবে গেলে বোঝা যায় সবার আছে, কিন্তু বাস্তবে নাই। কারণ অন্তর্বর্তী সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ওদের এখানে ভারত বিরোধী কথাবার্তার স্টানবাজি চলছে। মনে করেন যে হ্যাঁ, ওই ভারত একদিন আমাদেরকে আক্রমণ করে বসলো, তখন আমরা দেখবো সবার আগে এরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। দায় মুক্তি অধ্যাদেশ জারি করছে সরকার। দায় মুক্তি কিন্তু ৩ বার হয়েছে আমাদের এখানে। একটা হচ্ছে ৭১-এ। গণভোট, জুলাই সনদ, এগুলো মানুষ বোঝে না। এগুলো আমেরিকা থেকে উপরতলার লোক এসে, শিক্ষিত লোকেরা এসে করে দিয়ে গেছে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় করে যোগ দিয়েছেন আমার সাথে। আমি আপনাকে শুরু করতে চাই যে প্রশ্নটি দিয়ে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব নেবার কদিন পরেই বলেছিলেন যে একটা বড় সুযোগ পেয়েছি আমরা, এই অভ্যুত্থানের পরেই একটা বড় সুযোগ পেয়েছি, এটাকে কাজে লাগাতে হবে এবং সারা বিশ্বে বাংলাদেশ নজির সৃষ্টি করবে, বাংলাদেশ সারা বিশ্বে প্রেরণা যোগাবে, এই এরকম আশার বাণীর কথা তিনি বলেছিলেন। এখন আসলে কেমন নজির সৃষ্টি করলো, এখন আর মানে নির্বাচনের বা এই সরকারের মেয়াদ হয়তো শেষের পর্যায়ে, যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে যায় তাহলে আর ১ মাসের মতো আছে। সেখানে প্রশ্ন করতে চাই যে আসলে কেমন নজির সৃষ্টি করলো, যেটি প্রধান উপদেষ্টা বলেছিলেন। সম্প্রতি নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সুশীলা কার্কি তিনি বলছেন যে নেপালকে কোনোভাবেই বাংলাদেশ হতে দিতে চান না এবং এ ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। মানে কেমন নজির সৃষ্টি করলো কেউ আমাদের মতো হতে চাইছে না। না, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আহ, বলবো যে জুলাই অভ্যুত্থানটাকে সমর্থন করেছিল এদেশের মানুষ, এবং এরপরে যে সরকার এলো মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, আহ, সেটা তো ওই সময় সবাই স্বাগত জানিয়েছিল। কিন্তু এক সময় এমনও কথা হচ্ছিল যে এই অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে থাকুক। কেউ কেউ বলছিলেন ৫ বছর থাকুক, এবং অনেক সংস্কারের দরকার আছে, রাষ্ট্র মেরামতের দরকার আছে, সংবিধান সংশোধনের দরকার আছে, যেগুলো যে প্রথাগত রাজনৈতিক দলগুলো প্রথাগত কাঠামোর মধ্যে করা সম্ভব না। তো এরকম একটা দাবিও ছিল। কিন্তু আমরা দেখলাম যে একটা তো আছে যে রাষ্ট্র মেরামত করা, আর একটি হচ্ছে ডে টু ডে সরকার পরিচালনা করার কিছু বিষয়, রুটিন বিষয়। তো আমরা দেখলাম যে সরকার আসলে পারছে না, সামাল দিতে পারছে না, এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে একটা লেজে গোবরে অবস্থা হয়ে গেছে, এবং সমাজে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। তো সুতরাং এখান থেকে উত্তরণের জন্য তো এখন একটা নির্বাচনের মাধ্যমে মোহাম্মদ ইউনূসের সরকারের এক্সিট নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছে না মানুষ। তো এখন যে অবস্থাটা বিরাজ করছে, এটা কারোরই কাম্য না, এবং জনদুর্ভোগ বাড়ছে, কোনো চাকরি বাকরি নেই, বিনিয়োগ নেই, অর্থনীতির অবস্থা খুবই খারাপ, এবং আমাদের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্র অনেক রকম আমরা নেতিবাচক আহ, ইঙ্গিত পাচ্ছি। সব মিলিয়ে এমন একটা অবস্থা যেটা কারো জন্যই ভালো দৃষ্টান্ত হতে পারে না। তো সুতরাং নেপালের যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, তিনি তো নিশ্চয়ই চান না যে নেপালও এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়ুক। সেজন্য তিনি উত্তর দিয়েছেন। সরকার পারছে না, আপনি বলছেন লেজে গোবরে বিভিন্ন ক্ষেত্রে পাকিয়ে ফেলেছে। এই লেজে গোবরে পাকিয়ে ফেলা বা পারছে না, এতে কি সরকার মানে ব্যর্থ, তারা আসলে আম, মানে চাইলেও পারলো না, ব্যাপারটা এরকম নাকি আসলে সরকারের চাওয়াই কোথাও ঘাটতি ছিল বা আন্তরিকতায়, প্রচেষ্টায় কোথাও ঘাটতি ছিল, কি মনে করেন?
না, এখানে আসলে মানে সরকারের পেছনে তো ধরা হয়েছিল যে জনগণের একটা স্ট্রং পলিটিক্যাল উইল আছে, কিন্তু পরে আমরা দেখলাম যে না, এটা অবিভাজ্য নয়। মানে কেউ সমর্থন করছেন, কেউ করছেন না। আর আমরা তো এই দেশে যেরকম দলীয় রাজনীতিতে অভ্যস্ত, সেখানে দলগুলো সাময়িক যে একটা ইয়ে ছিল, কি বলে, অবস্থা ছিল, একটা দুর্বল অবস্থানে ছিল বা একটা অগোছালো অবস্থায় ছিল। তারা আস্তে আস্তে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে এবং তারা সরব হচ্ছে এবং তারা রাষ্ট্র ক্ষমতার ভাগ চায়। তো সুতরাং এই অবস্থায় সরকারের মানে আমরা কোথাও কর্তৃত্ব দেখছি না। কর্তৃত্ব বলতে বুঝছি যে সবকিছুর উপরে একটা প্রভাব রেখে জনগণের চাহিদাগুলো পূরণ করার ব্যাপারে যে সক্ষমতা দেখানো দরকার ছিল, সেটি আমরা দেখছি না। তো ফলে চাচ্ছে যে এই সরকার যেন আর দীর্ঘায়িত না হয়, সময় মতন যেন নির্বাচন হয়। সরকারও দেখছে যে একটা আহ, সম্মানজনক ভাবে যদি প্রস্থান নিতে হয়, তাহলে একটা নির্বাচন হচ্ছে একমাত্র উপায়, এছাড়া আর উপায় নেই। আচ্ছা, মানে সম্মানজনক প্রস্থান এর কথা বলছেন, মানে মাঝখানে খুব সেফ এক্সিটের কথা শুনেছিলাম। এই এইটাই। জি, এটাই সেই সেফ এক্সিট। জি, জি। সেফ এক্সিট মানে সম্মানজনক প্রস্থান, আচ্ছা, আচ্ছা, সম্মানজনক। নিরাপদ প্রস্থান আচ্ছা, আর কি। নিরাপদ নিরাপদ তো প্রস্থান। জি। ধরেন, হ্যাঁ, জি। আচ্ছা, সেই নিরাপদ সেটাই। প্রস্থানের জন্যই সরকার এখন চেষ্টা করছে বলে আপনি বলছেন। মানে আমরা যেটা বলছেন, আপনি বলছিলেন লেজের উপরে পাকিয়ে ফেলছে বা সরকার বিভিন্ন জায়গায় পারে নাই। কিন্তু মানে হুম, আমরা দেখছি সাবেক তথ্যমন্ত্রী, যিনি আসলে এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড খ্যাত তথ্যমন্ত্রী আরকি, মানে হুম, 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 মাহফুজ আলমের কথা বলছি। হুম, তিনি বলছেন যে তার হুম, ফেসবুক পোস্টে তিনি বলছেন, আমি একটু কোট করি, কয়েকশো ছাত্র ও নাগরিকদের সাথে কথা হয়েছে, যারা নতুন বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে একসময় আশাবাদী ছিলেন। তাদের হুম। সাথেই কথা হয়ে যাদের সাথেই কথা হয়েছে তাদের মধ্যে এরকম হতাশা ও আস্থাহীনতা দেখেছি। এবং তারপর তিনি একটা সিদ্ধান্তের কথা জানাচ্ছেন যে আমরা আরেকবার চেষ্টা করে দেখতে চাই। মানে তার এই যে ফেসবুক পোস্ট, আপনি কি মনে করেন যে তার মধ্যে একটা স্বীকারোক্তি আছে যে তারা এই দফায় ব্যর্থ হয়েছেন, আরেকবার চেষ্টা করতে চান? মানে এরকমটা মনে হয় খানিকটা। আপনার কাছে কি এরকম মনে হচ্ছে কিনা? এবং আরেকবার চেষ্টা করে দেখবার মতো সুযোগ বা পরিস্থিতি আছে কিনা? না, তিনি যে মাস্টার মাইন্ড, এই কথাটা তো মোহাম্মদ ইউনূসের মুখ থেকে আমরা শুনেছি। এই যে পুরো জুলাই আন্দোলন ধরে তো আমরা তার কথা সেভাবে শুনি নাই। আমরা অনেকে তার নামও শুনি নাই, পত্রিকাতেও তার নাম ছাপা হয় নাই। ইউনূস সাহেব বলেছেন তিনি মাস্টার মাইন্ড, সেই হিসাবে আসছে। কিন্তু আমরা, তিনি যতদিন সরকারে ছিলেন ততদিন তো তার কোনো মানে ক্যারিশমা দেখি নাই, কার্যকারিতা দেখি নাই। এখন এরা আহ, মানে জুলাই অভ্যুত্থানের সামনের দিকে যে তরুণরা ছিলেন, তারা অনেকে মিলে একটি দল করেছেন, নতুন দল এনসিপি, যেটা তো সবাই জানো নাই। হুম। তো সেই দলের সঙ্গেও তিনি আছেন, পেছনে আছেন এরকম ধরা হয়। কিন্তু পেছনে আছেন, সরাসরি আছেন দলটাকে, বলে নাই। হুম। হ্যাঁ, না যাই হোক, হুম। মানে যে যাই বলুক, তিনি তো তাদেরই লোক। তো এখন নানান কারণে হয়তো কেউ বলে আমি নাই বা আমি দূরে আছি, কিন্তু এগুলো তাদের কৌশলও হতে পারে, কিন্তু মানুষ ধরে নেয় সে তাদেরই লোক। তো তিনি তো দলটাকেও তো, দলটাও তো উঠে দাঁড়াতে পারলো। এই ধরনের অবস্থায় দল তৈরি করতে হলে তাদের তাদের যদি একটু ইতিহাস নিয়ে পড়াশোনা থাকতো সামান্যতম, তাহলে তারা দেখতো এই দেশের রাজনৈতিক দলগুলো কিভাবে গড়ে ওঠে এবং আন্দোলনের মধ্য দিয়ে যে একটা দল গড়ে উঠতে পারে, এটার তো প্রমাণ আমরা 72 সাল থেকে দেখেছি জাসদের মধ্যে। সেই তরুণ নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব, মুক্তিযুদ্ধে তাদের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু তারাও পারে নাই। কিন্তু তারা চেষ্টা করেছিল একটা দল হিসাবে দাঁড়াতে, দলীয় ভাবে তারা নির্বাচনও করেছিল এককভাবে, এবং 240টা আসনে তারা প্রার্থী দিয়েছিল, যদিও সুবিধা করতে পারে নাই। কিন্তু এই এনসিপি, এরা তো দলীয় ভাবে নির্বাচন করার সাহসই দেখাতে পারছে না। তো ফলে যেটা হলে, দল হিসাবে দাঁড়াতে হলে সংগঠনের যে শক্তি বাড়াতে হয়, তার বিস্তৃতি ঘটাতে হয়, তৃণমূলে সংযোগ স্থাপন করতে হয়। এগুলো করার জন্য তো সবচাইতে ভালো হচ্ছে একটা নির্বাচনে যাওয়া, নির্বাচনে গেলে সেই জনসংযোগটা ভালো হয়। কিন্তু তারা নিজস্ব শক্তিতে নির্বাচন করার সাহসই পায়নি। তো তারা বড় একটা দলের সঙ্গে, তারা বলছে এটা কৌশলগত জোট, কিন্তু আমরা তো মনে হয় এগুলো হচ্ছে যে আমাদের এখানে যে জোটের রাজনীতি আমরা দেখেছি, একটা বড় দলের পক্ষপুটে গিয়ে ছোট ছোট দলগুলো
নিজেরা কিছু সুবিধা নেয় এবং বড় দলগুলোও কিছুটা সুবিধা পায়। তো সেই অবস্থাতেই তারা গেছে, ফলে একটা দল হিসাবে দাঁড়ানোর যে সুযোগটা ছিল এনসিপির সামনে সেটা হয় নাই। এবং এটা হয়তো তারা রিয়েলাইজ করেন বলেই হয়তো এই তিনি এমন কথা বলেছেন যে আরেকবার চেষ্টা, কিন্তু ইতিহাস তো বারবার একই ব্যক্তিকে সুযোগ দেয় না, তাই না? তো আমার মনে হয় পরিস্থিতি যদি বদলায়, চালচিত্র পাল্টে যায়, নতুন কোনো প্রবণতা হয়তো আমরা দেখব। জি, আপনি বলছেন যে মানে বড় দলের সাথে থাকার চেষ্টা করছে, এটা কৌশল হিসেবে হতে পারে। আবার এরকম একটা কথাও প্রচলিত আছে যে আসলে তারা বড় দলের প্রতিনিধিই ছিল, জামাতে ইসলামের কথা বলছি, যে তাদের লোকে ছিল, একটা ভিন্ন দল করেছে বা ভিন্ন কাজ করেছে, এখন আবার এসে, কারণ সেই এখানে মিয়া গোলাম পরোয়ারের সেই বক্তব্য যে জন্ম নিয়েই বাপের সাথে পাঙ্গা দিও না, এরকম একটা বক্তব্য তার ছিল, বা পাল্লা দিতে এসো না। মানে এই যে বাপের সাথে যে সম্পর্ক, এরকম একটা বিষয় আলোচনা আগে থেকেই ছিল যে তারা একই, আসলে একই রসুনের কোয়াটা একই জায়গায়, এই বিষয়টাও আলোচনায় ছিল, এখনো আছে। আসলে আপনি কি মনে করেন এটির যৌক্তিকতা আছে, এই যে কথাগুলো হয়? না, আমি তো সেভাবে প্রমাণ দিতে পারবো না এরা তাদের লোক ছিল। এটা তাদের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা ছিল আওয়ামী লীগের। আওয়ামী লীগ তো এক পর্যায়ে এসে ধরে নিয়েছিল সবই জামাত শিবিরের ষড়যন্ত্র, কারসাজি, হুম। এবং এক পর্যায়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। তো এখন পরবর্তীতে আমরা দেখলাম যে না, সেটা পুরোপুরি সত্য না হলেও তো একেবারে মিথ্যা না, কারণ আমরা দেখছি যে ছাত্রলীগের মধ্যে যারা ছিল তারা অনেকেই এখন এনসিপির মধ্যে, এবং শিবিরের মধ্যেও অনেককে দেখি যারা একসময় ছাত্রলীগ করেছিল। তো এটা হয়তো তাদের কৌশল ছিল যে ওই যে অন্য দলের মধ্যে ইনফিল্ট্রেট করে নিজেদেরকে নিরাপদ রাখা এবং একই সঙ্গে রাজনীতি চালিয়ে যাওয়া এবং সুযোগ মতন বেরিয়ে এসে স্বরূপে আবির্ভূত তারা হওয়া। শুধু এটা এনসিপি, এটা তারা তো আসলে শিবিরের নেতাকর্মীও ছিল আর কি, যারা না, না, শিবিরের অনেকেই ছিল, আবার জি। অনেকে শিবিরের না কিন্তু ছাত্রলীগে ছিল, এসে এনসিপিতে এসছে। হুম। তো কেউ শিবিরের, কেউ হয়তো শিবিরের না। তো এই যে এটা এটা আমাদের দেশের রাজনীতিতে আগেও আমরা দেখেছি। কমিউনিস্ট পার্টি যখন নিষিদ্ধ ছিল, তারা আওয়ামী লীগের ভেতরে ইনফিলট্রেট করত, তারা ন্যাপের ভেতরে কাজ করত। তারপরে তারা আবার অনেক সময় টিকতে পারতো, অনেক সময় টিকতে পারতো না। তো এই জিনিসটা আছে, এই যে মানে এটা একটা আত্মরক্ষার কৌশলও হয়, আবার এটা ক্যামোফ্লেজ করার এই আপনি যে কি মনে করেন ব্যাপারটা। এখন এই কৌশলটা আওয়ামী লীগও নিতে পারে? কারণ মানে আওয়ামী লীগও এখন তাদের রাজনীতি, বস্তুত তারা নিষিদ্ধই একটা দল। না, আওয়ামী লীগ এটা তো নিবে, কারণ কথা হচ্ছে যে ইতিমধ্যে দুটো বড় দল তো দলের নেতারা তো প্রকাশ্যে বলেছেন যে আওয়ামী লীগের ভালো লোকরা এলে তারা তারা শেল্টার দেবেন, হুম। তাদের সঙ্গে কাজ করবেন। তো ভোটের রাজনীতিতে আওয়ামী লীগের যে একটা ভ্যালু আছে, এটা তারা অ্যাকনলেজ করেন বলে এই কথাটি বলছেন। হুম, মানে হ্যাঁ, সেটা তো হচ্ছে প্রকাশ্যে নেবে। আর মানে আমি বলছিলাম যে গুপ্ত বা ইনফিলট্রেটেড, আপনি যে শব্দটি ব্যবহার করছিলেন, এরকমভাবে গুপ্ত থেকে রাজনীতি করছে কিনা আওয়ামী লীগ, সেটাও কি করছে কিনা? আপনি বিভিন্ন গুপ্ত রাজনীতির উদাহরণ দিচ্ছিলেন। এটা হতেও পারে অনেকেই, কারণ আওয়ামী লীগ তো এক দুইজনের দল না, অনেক দল। তো হুম। শেখ হাসিনা তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে চলে গেছে ভারতে, কিছু লোক হয়তো আত্মগোপনে আছে, কিছু লোক গ্রেফতার আছে, কিন্তু এর বাইরেও তো তাদের হাজার হাজার লোক আছে। জি। তো তারাও হয়তো এভাবে আহ, একটা আত্মরক্ষার কৌশল হতে পারে যে তারা অন্যান্য দলের ভেতরে সঙ্গে, অনেকেই আছে রাজনীতি ছেড়ে দেয়, আবার অনেকে আছে রাজনীতির সবটা মেটে না তাদের, আমৃত্যু। হুম। তো রাজনীতি করতে হইলে তারা কোনো না কোনো দলের সঙ্গে জুটে যাবে এবং তারা থাকবে, এবং যদি কখনো পরিস্থিতি অনুকূল হয় তাহলে তারা আবার হুম। নতুন তাদের আসল রূপে ফিরে এই যে আসবে। রাজনীতি করতেই হবে, মানে কোনো না কোনোভাবে বলছিলেন। আমরা দেখছি মুক্তিযোদ্ধারাও এখন জামাতে যাচ্ছেন, যারা আসলে খুব শক্তভাবে জামাতের বিরোধিতা করতেন, তাদের যখন মানে ভিন্ন রাজনৈতিক হুম, হুম, দলগুলো করতেন। হুম, এখন হুম, মানে অন্তত অলি আহমেদ, আরও একজন রাজনীতিক, বিএনপি রাজনীতিক, তারা প্রবীণ হুম, রাজনীতিক, তারা জামাতে গেছেন। হুম, মানে হুম, হুম। আপনার কি মনে হয় এই রাজনীতি করতেই হবে দেখে করছেন, নাকি তাদের কি উদ্দেশ্য থাকতে পারে? না, আমরা তো এই দুজনের কথাই হ্যাঁ, জানি, হ্যাঁ। মেজর তাই না? আখতারুজ্জামান আর জি তো অলি আহমেদ। আখতারুজ্জামান এবং অলি আহমদ, তারা দুজনেই, আখতারুজ্জামান তো অনেকবার বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, আবার গেছেন, আবার হুম। বহিষ্কৃত হয়েছেন। 5 বার। তো বিএনপি আর তাকে ওন করে না, তারও আর জায়গা নাই বিএনপিতে। ওই যে আজীবন রাজনীতি করার ইচ্ছা এবং হুম, হুম।
রাজনীতি করলে ক্ষমতার স্বাদ পাওয়া যায়, সেই ক্ষমতার লোভ একটা থেকেই যায়। সেজন্য তিনি এ, হয়তো তিনি সেই হিসাব কষে জামাতে গেছেন। আর অলি আহমদ, তারও একই অবস্থা, তিনি বিএনপিতে টিকতে পারেন নাই। আমার মনে আছে তার পক্ষে বিএনপিতে ফেরার সম্ভব না। তিনি ওই 1/11 সময়ে বা ওর পরপরই একটা বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান সম্বন্ধে, যে মা যদি খারাপ হয় ছেলে ভালো হবে কিভাবে। এটা পত্রিকা ছাপা হয়েছিল, হুম। ব্যানার হেডিং হয়েছিল। তার মানে একই সঙ্গে তিনি খালেদা জিয়া এবং তারেক রহমানকে আঘাত করেছিলেন এই কথাটি বলে। তো সুতরাং তার তো আর মুখ নাই সেখানে ফিরে যাওয়ার। তো এখন তাকে যদি রাজনীতির মাঠে নিজের অস্তিত্ব বজায় রাখতে হয়, নিজের ক্ষমতায় তো সম্ভব না। তার যে দলটা আছে, এলডিপি, হুম। এটার তো কোনো মানে ইয়ে নাই, মানে এটার তো কোনো ভিত্তি নেই। হুম। তো এখন আমার মনে আছে একটা নির্বাচনে, এটা সম্ভবত 2001-এই হবে, তিনি দুটো আসনে দাঁড়িয়েছিলেন চিটাগাং থেকে। একটিতে তিনি জিতেছিলেন, আরেকটিতে জামাতের প্রার্থী জিতেছিলেন। তো সুতরাং তার ওইখানে জামাত, তার এলাকায় জামাত খুবই শক্তিশালী। তো তিনি হয়তো নিজে এবার বোধহয় নির্বাচন করছেন না, তার ছেলে করছে সম্ভবত, হুম। আমি যতদূর জানি। তো ছেলে যদি এই সংসদে যেতে পারে এই আশায় জামাত, এখন যেহেতু জামাতে দুজনেই গেছেন, তো জামাতের পক্ষে তো কিছু সাফাই গাইতে হয়। আর তাদের তো হারাবার আর কিছু নাই, তারা তো সব মানে মান সম্মান তাদের যা আছে, এটার হারানোর কিছু নাই। তো এই অবস্থায় জাস্ট টিকে থাকা আর কি। জি। আমি বলছিলাম সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের কথা। আর একজন উপদেষ্টা যিনিও এই গণ অভ্যুত্থানের ছাত্রদের শিক্ষক গুরু হিসেবে ছিলেন, উপদেষ্টা আসিফ নজরুল, আইন উপদেষ্টার কথা বলছি। তিনি গেল 10 জানুয়ারি একটি আলোচনা সভায়, পলিসি ডায়ালগ একটি, সেখানে তিনি বলেছেন, মানে যেটির কথা মাহফুজ আলম স্বীকার করছেন, সেই সমালোচনার কথা, যে তিনি আস্থাহীনতা দেখেছেন মানুষের সাথে, যাদের সাথে কথা বলেছেন, হতাশা দেখেছেন। এই সমালোচনাটাকে তিনি অ্যাকনলেজ করছেন। অন্যদিকে আসিফ নজরুল তিনি বলছেন, আমি তাকেও কোট করি, এখন 10টা জিনিসের মধ্যে সরকার যদি 4টা জিনিস করে, সেই 4টা স্বীকার করে বাকি যে 6টা করতে পারে নাই, সেটার জন্য সমালোচনা করলে সমস্যা নাই, কিন্তু একদম কিছুই দেখবেন না, কিছুই হয়নি। যখন রেসপন্সিবল পজিশনে থাকা লোকজন বলেন, তখন খুব দুঃখ লাগে যে আসলে কি সৎভাবে সমালোচনা করেন, মানে তার যে দুঃখ লাগছে সমালোচনাটাতে, এইটিকে আপনি আসলে কিভাবে দেখেন? কারণ আমার মনে পড়ছিল এটা পড়তে গিয়ে, যে যখন কর্ণফুলী টানেল উদ্বোধনের সময় একবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলছিলেন যে আমাদের উন্নয়ন অনেকের চোখে পড়ে না, যাদের চোখে পড়ে না তারা চোখের ডাক্তার দেখান, এরকম কথা বলছিলেন। মানে সমালোচনা করাটার একটা সমালোচনা, এটা কি একটা ট্রেন্ড, নাকি আপনি আসলে একটু ভিন্নভাবে দেখবেন আসিফ নজরুলের যে দুঃখ লাগাটাকে? না, আসিফ নজরুল যেভাবে বলেছেন কথাটা, এটা তার আগে বাংলাদেশে যারা শাসক ছিলেন সবার ভাষা একই রকমই ছিল। মানে বিরোধী দলে থাকলে তারা সবাই সরকারের তুমুল সমালোচনা করেন, আর সরকারে গেলে তারা একটা কথা বলেন, যে আপনারা গঠনমূলক সমালোচনা করুন। গঠনমূলক সমালোচনা মানে হচ্ছে যে আপনারা আমাদের ভালো কাজের প্রশংসা করুন। আর তারা তো সবসময় বলে আমাদের সব কাজই তো ভালো, খারাপ কাজ কোথায়। অর্থাৎ তারা কেউই সমালোচনা পছন্দ করেন না। তো আসিফ নজরুল ওই সুরেই কথা বলেছেন, 10টা কাজের মধ্যে যদি 6টা খারাপ হয়, 4টা ভালো হয়, 4টা ভালো বলবে, 6টা খারাপ হবে কেন? তার দায়িত্ব তো নিতে হবে তাদেরকে। আর মানুষ তো খারাপটাকেই দেখে বেশি, ভালোটা কম দেখে, এবং এটাই স্বাভাবিক। এবং সব আমলে আমরা এই জিনিসটাই দেখেছি, ভালো কাজ মন্দ কাজ সব কাজই করে, কিন্তু শেষমেশ মানুষ খারাপটাকেই মনে রাখে, এবং মনে রাখে বলেই সে সরকারের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করে। জি। আরেকটা কথা, মানে আসিফ নজরুলের কয়েকটা কথাই সেদিন বেশ আলোচিত হচ্ছে। একটা হচ্ছে তিনি বলছেন যে বাক স্বাধীনতা, তার মনে হয় যে বাংলাদেশে এখন সবার বাক স্বাধীনতা আছে। আপনি এটির সাথে একমত? না, বাক স্বাধীনতা ফেসবুকে গেলে বোঝা যায় সবার আছে, ইউটিউবে গেলে বোঝা যায় সবার আছে, কিন্তু বাস্তবে নাই। কারণ হচ্ছে যে বাস্তবে আমরা যেটা দেখি যে অনেকেরই মানে স্বাধীনতা হুমকিতে পড়ে। যে নতুন একটা ফেনোমেনন আমরা যেটা দেখছি, সেটা হচ্ছে যে মবক্রেসি আমরা যেটাকে বলি। আপনার কথা পছন্দ হলো না, তো আপনার উপরে আমি দলবল নিয়ে চড়াও হয়ে গেলাম। তো এই এই জিনিসটা হচ্ছে, এবং এই জিনিসটাকে অনেকেই আশকারা দিয়েছে, প্রশ্রয় দিয়েছে এই কথা বললে যে এটা হচ্ছে প্রেসার গ্রুপ, এবং এটা সরকারের উঁচু মহল থেকে এটা দেওয়া হয়েছে। এবং ফলে যেটা হয়েছে এটা, মানে এখন এদেরকে কিছু বলা যাবে না। আপনি যদি গালাগালি করে একটা বক্তৃতা দেন, আপনাকে কিছু বলা যাবে না, বলবে কি এটা নাকি নির্যাতিতের মহাকাব্য, এই গালাগাল গুলো এইভাবে জাস্টিফাই করা হচ্ছে। সুতরাং একেবারে আমি বলবো যে
মানে লেখার স্বাধীনতা আছে ফেসবুকে, কিন্তু বাস্তবে এবং দুই একজন সম্পাদক তো বলেছেন, পত্রিকা সম্পাদক, তারা অনেক ভয়ে অনেক কিছু লিখতে পারছেন না, লেখেন না। জি। এবং সম্প্রতি যে দুটি দৈনিক পত্রিকায় আগুন দেওয়া হলো, সেটা তো আগুন দেওয়ার জন্য প্রকাশ্যে উস্কানি দেওয়া হয়েছে, এবং যারা উস্কানি দিয়েছে তাদের অনেকের সাথে সরকারের ভালো সম্পর্ক আছে একটা অংশের সঙ্গে, এবং তারা তো বহাল তবিয়তেই আছে উস্কানি দেওয়ার পরে। সবাই তো জানে কারা উস্কানি গুলো দিয়েছে, তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাই না? তো সুতরাং এই যে বাক কিন্তু একটা স্বাধীনতা, মজার সেই ব্যাপার হচ্ছে, অর্থেই এমনকি বলবো প্রথম যে আলো, ডেইলি স্টার তারাও তাদের বিরুদ্ধে মামলা করে নাই, মানে মামলায় তাদের নাম উল্লেখ করে নাই। না না, নাম আপনি তো শিওর না হয়ে মানে তারা সবাই কেন করে জানে, না আমি জানি না। সবাই জানে, সবাই দেখছে, কিন্তু এটাও 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 একটা ভয়, এটাও একটা ভয়। পুড়িয়ে দেওয়ার পরে যেটুকু আছে সেটুকু গুড়িয়ে দিবে হয়তো বা, হুম, জি, তাই না? সেখানেও ভয় আছে। জি, জি, কারণ হচ্ছে যে এই যে মব বা উশৃঙ্খল জনতা, এইটা কিন্তু বেশি লোক লাগে না, 50-60 জন 100 জন হলে। আমি দেখেছি এটা, যে 32 নম্বর বাড়িটা যেদিন ভাঙা হয়, বুলডোজার নিয়ে যাওয়া হয়, সেদিন হয়তো হার্ডলি 30-40 জন লোক সেখানে গিয়ে এই যে ইট ভাঙছিল, রড নিয়ে যাচ্ছিল, গেট নিয়ে রিক্সায় করে ভাগছিল, জিনিসপত্র চুরি করছিল। বেশি না, 30-40 জন। সেখানে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, মজা দেখছে আরো হাজার খানেক লোক। সেখানে কয়েকশো পুলিশ মিলিটারির লোকও ছিল, কিন্তু এটাকে বাধা দেওয়ার মতন লোক কেউ ছিল না। থাকলেও তারা ভয়ে বের হয়, এই ভীতিটাই হচ্ছে সমস্যা আর কি। তো এখানেও তাই আমরা দেখি যে অনেকেই এটা পছন্দ করছেন না, কিন্তু বাধা দেওয়ার জন্য যে ধরনের, মানে একটা মব যেভাবে যেতে পারে, সাধারণ মানুষ তার শিক্ষা, তার রুচি, তার সৌজন্যবোধ, এটা দিয়ে তো সে ওইটা করতে পারে না। কাজে মবের সাথে লড়তে যা কোনো ভদ্রলোকের কাজ না। হুম। মানে বাক স্বাধীনতার বিষয়ে প্রশ্ন করছিলাম, আপনি বলতে বলতেই মনে পড়লো ডেইলি স্টারের সম্পাদক, তিনি বলেছেন যে বাক স্বাধীনতা দূরের কথা, বেঁচে থাকার স্বাধীনতাই এখন প্রশ্নবিদ্ধ, বেঁচে থাকার স্বাধীনতাই নাই। আর মানে শুধুমাত্র মব, ধরেন সাংবাদিক আনিস আলমগীরকে যে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, মানে তিনিও কথা বলেছেন, ফেসবুকেও লিখেছিলেন এবং কথা বলেছিলেন। দেশ বিদেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সমালোচনা করলো, সম্পাদক পরিষদের নিন্দা জানালো, কিন্তু মানে সেটার কোনো আমলে নেওয়া হলো না। আপনি এই বিষয়টা কিভাবে দেখলেন? মানে আরও সাংবাদিকরা গ্রেপ্তার হয়েছে, না অতীতেও অনেক তালিকা আমরা দেখেছি। না, এটা দেখছি, আমরা দেখছি যে ওই যে বিভিন্ন টক শোতে, বক্তৃতা বিবৃতিতে তারা অনেকেই সরকারের সমালোচনা করছেন, এবং তারা আহ, বিগত সরকারের পক্ষে কথাবার্তা বলছেন। তো সরকারের সমালোচনা এক জিনিস, আর বিগত সরকারের, যে সরকার পতন হয়েছে তার পক্ষে কথা বলার অন্যরকম অর্থ দাঁড়ায়। তারা এটা করতে গেছেন, করতে গিয়ে তারা অনেকেই মানে আহ, অনেক মানুষের সমর্থনও পেয়েছেন যারা, এবং অনেকের বিরাগ ভাজনও হুম, পেয়েছেন। ফলে ওই সুযোগটা সরকার নিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার, বলতে যে না, তারা তো ফ্যাসিস্টের দোসর এই হিসাবে। কিন্তু তারপরেও আমি কয়েকজনের কথা আমরা জানি, আপনিও জানেন, যে তারা বিগত সরকারের পক্ষে বলছেন, হুম। কিন্তু এবং এই সরকারের সমালোচনা করছেন, কিন্তু তারা গ্রেপ্তার হচ্ছেন না। তো বোঝা যায় যে এখানে অন্য রকমের যোগাযোগও থাকতে পারে। হুম। মানে আপনার কি, আপনি আসলে বিষয়টা কি সমর্থন করেন যে সন্ত্রাস বিরোধী আইনে বিগত সরকারের সমর্থন বা এই সরকারের সমালোচনা ইত্যাদি ইত্যাদি কারণে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করার যে মানে বিষয়টা দেখছি, সেটা কি আসলে আপনি সমর্থন করেন? না, এটা সমর্থন বিরোধীদের ব্যাপার না। আমি গত 5.5 দশক ধরে যে জিনিসটা দেখছি, প্রতিহিংসা রাজনীতি। হুম, তো সুতরাং যে যখনই ক্ষমতায় থাকে সে ভিন্ন মতকে দমন করে, নানান ভাবে করে। তো এটা সব সময় হয়ে যাচ্ছে, সব সরকারই এটা করে আসছে। তো সুতরাং এটা নতুন কিছু না, আমরা ওই প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারি। একদম স্পষ্ট। আপনার মন্তব্য স্পষ্ট। আর আসিফ নজরুলের মন্তব্যগুলো নিয়ে কথা বলছিলাম, আরেকটু কথা বলি। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার এসে, মানে তাদের সফলতার বড় একটা জায়গা হিসেবে তিনি উল্লেখ করছেন, অন্তর্বর্তী সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। মানে কিভাবে মুক্ত হলাম, কতটা মুক্ত হলাম, মানে শুনে তো ছিলাম যে সকল গোলামের চুক্তি ভারতের সাথে, সেগুলো নাকি প্রকাশ করা হবে, বাতিল করা হবে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু তার কতটা হলো আসলে? আপনার কাছে এই স্টেটমেন্টটা সম্পর্কে একটু আপনার বিশ্লেষণ জানতে চাই। কিভাবে আমরা এগুলিকে ভারতের, আমার কাছে জি বলেন। এগুলিকে বাগাড়ম্বর মনে হয়, মনে না। আমাদের এখানে ভারত বিরোধী কথাবার্তার স্টানবাজি চলছে অনেক দিন ধরে। আমি জানি, ধরেন একটা তর্কের খাতিরে একটা কথা বলি,
যে মনে করেন যে হ্যাঁ ওই ভারত একদিন আমাদেরকে আক্রমণ করে বসলো, তখন আমরা দেখবো সবার আগে এরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আমি একদম নিশ্চিন্ত নির্দ্বিধায় এই কথাটা বলতে পারি। যারা যত বেশি হম্বিতম্বি করে তারা এই কাজটাই করে। এটা করে দেশে একটা উন্মাদন, একটা জিগির তৈরি করছে তারা, জিঙ্গুইজম। এটা থেকে তারা হয়তো, আমি জানি না, কোনো পলিটিক্যাল বেনিফিট হয়তো তারা নিতে চায়। অর্থাৎ ভারত বিরোধিতা রাজনীতি, এই কার্ডটা কিন্তু আমাদের দেশে বহু বছর ধরে চলে আসছে। এবং কিন্তু আহ, এটাতে ভারত বিরোধিতা তো আমার করার দরকার নেই। ভারত আমাকে সম্মানের চোখে দেখবে কখন? যখন আমি সেটা আদায় করতে পারবো আমার সক্ষমতা দিয়ে। আমার যদি সেরকম শক্তি থাকে তাহলে তো আমাকে তারা খাটাতে আসবে না। আর আমি যদি দুর্বল হই তাহলে তো তারা এটা করবে। যেমন কানাডাকে যেভাবে না চায় যুক্তরাষ্ট্র, বা মেক্সিকোকে, বা যে কয়েকদিন আগে ভেনিজুয়েলা যেটা করলো, বা রাশিয়া যেটা করে ইউরোপের দেশগুলোকে, চীন যেটা করে ফিলিপাইন এবং ভিয়েতনামের লোককে, ওদের জেলেদেরকে সাগরে মাছ ধরতে দেয় না। তো এরকমই হচ্ছে এখানে, বড় দেশগুলো এগুলি করে। এখন এটা থেকে বাঁচার উপায় হচ্ছে যে আমাদের শক্তি বাড়ানো। তা আমরা তো ওই যে ওরে ভাঙ্গা ফেলাবো, ওরে খতম করব, এগুলি বলে তো আমার শক্তি বাড়বে না। আমার শক্তি বাড়াতে হলে তো স্টানবাজি বন্ধ করে আমার শক্তি বাড়ানোর দিকে নির্দেশ দিতে হবে। সেটার জন্য যেটা দরকার, আমাদের দেশের অর্থনীতির ভিত মজবুত করা, আমাদের আহ, মানে যুদ্ধ করার সক্ষমতা বাড়ানো। এবং এই যুদ্ধ করার সক্ষমতা বাড়ানোর জন্য সবার আগে দরকার অর্থনৈতিক ভিত মজবুত করা। আপনি দেশের মানুষকে না খাইয়ে তো আর সেনাবাহিনী বড় করতে পারেন না, যেটা হুম। পাকিস্তান করেছে, করে তো আমরা আবার পাকিস্তান আরেকটা থেকে বাজে বিমান অবস্থা কিনছি, তারা। মানে আমরা সেটিকে কি মনে হয় সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে এই একটা বি- এই- কার্যকর? এই বিমান চালিয়ে এই বিমান চালিয়ে আমরা কি করি? আমরা তো 72 সাল থেকেই মিগ কিনছি, তো এটা আমাদের কি কাজে লাগে? আমি তো এই জিনিসটা বুঝি না। হ্যাঁ, মাঝে মধ্যে বিমান বাহিনীতে যারা আছে তারা প্র্যাকটিস করে, কিন্তু আমার কাছে পুরোটাই মনে হয় একটা মানে আহ, মানে আমি বুঝি না এটা করলো কেন। আমাদের প্রায়োরিটিটা কি? আমরা কি দেশের সব মানুষকে শিক্ষিত করি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করি, অর্থনীতি একটা ভালো জায়গায় নিয়ে যাই? আমরা নেট ইম্পোর্টিং কান্ট্রি এখন। আমরা যদি নেট এক্সপোর্টিং কান্ট্রি হতে পারি, তখন যদি আমরা এই সাথে সাথে আমাদের এই যে সামরিক সক্ষমতা বাড়াই, কোনো সমস্যা নাই। কিন্তু সব বাদ দিয়ে যদি আমরা এটাই করতে থাকি, দেশের মানুষ বস্তিতে থাকবে, ফুটপাতে থাকবে, আর আপনি একটার পর একটা ডিওএইচএস বানাতে থাকবেন, এটা তো হয় না। জি। আম, মানে তাহলে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে এই সরকার, আসিফ নজরুল যে দাবি করছেন, সেই হুম। দাবিটিকে তাহলে আমরা কি বলবো? এটি কি একটা সত্য দাবি, অসত্য দাবি, নাকি কিরকম দাবি? মানে এই দাবিটা তিনি করছেন যে মুক্ত করেছে, এটার মধ্যে ডান। এটা স্টানবাজি। জি। এটা স্টানবাজি। এটা মানে এটা এই কথার মধ্যে কোনো সারবস্তু নেই। এই কথার মধ্যে সারবস্তু নাই। জি, এটা আপনার বক্তব্য। এদিকে তিনি বলছেন মুক্ত করেছেন, আবার আপনি যে আরেকটা পক্ষ বলছিলেন যে ছিঁড়ে ফেলবো, মেরে ফেলবো ইত্যাদি ধরনের কথা বলছেন। ধরেন হাতি হত্যাকাণ্ডের পর আমরা দেখছি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চলছে, সেটা এখনো চলছে। এবং স্লোগান দিচ্ছেন তারা, আজাদি আজাদি এরকম স্লোগান দিচ্ছেন। বিশেষ করে ইনকিলাব মঞ্চ, এর সাথে আছে শিবির, আমরা দেখেছি এবি পার্টি, তারাও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বা মাহমুদুর রহমান আমাদের দেশের সম্পাদক, তারা বলেছেন একদম হাদি হত্যাকাণ্ডের পর সরাসরি ভারতীয় আধিপত্যবাদ। মানে যদি মুক্ত হয় তাহলে এগুলো কি, আর যদি না হয় তাহলে আসিফ নজরুল দাবি করছেন মুক্ত। মানে পুরো বিষয়টারই কি না সারবস্তু না না, নাই, নাকি আপনি মুক্ত আসলে কিভাবে দেখেন? না, মুক্ত হয়েছে এটা একটা বাজে কথা, স্রেফ বাজে কথা। মুক্ত কিভাবে হবে? ভারতের সাথে আমাদের যে ট্রেড ডেফিসিট অকল্পনীয়। আমরা যদি এই ট্রেড ডেফিসিটটা মানে বন্ধ করতে না পারি, বা আমাদেরকে ট্রেড সারপ্লাস জাতিতে পরিণত করতে না পারি, তাহলে তো আমরা অর্থনৈতিক ভাবে আধিপত্যবাদের মধ্যেই থেকে গেলাম। স্লোগান দিয়ে তো আর এটা করা যায় না। হ্যাঁ, দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে তো লাভ নাই। আমাকে বলতে হবে যে ভারতের সাথে আমার যে বাণিজ্যিক যে ভারসাম্যহীনতা, এটা আমি দূর করতে পারছি কিনা। আমাকে তো প্রত্যেকটা জিনিস ভারত থেকে আনতে হয়, আমদানি করে। আমরা বলি আজ কালকে থেকে ওগুলো আমদানি করবো না, আমাদের জিনিসটা আমরা প্রডিউস আমরা তো করতে পারি না। কয়দিন পর পর ডিমের দাম বাড়ে গেলে এখান থেকে লোকেরা ভারত থেকে ডিম আনে। আমরা ডিম পর্যন্ত নিজেরা নিজেদের জন্য যথেষ্ট পরিমাণে উৎপাদন করতে পারি না, আর আপনি করবেন ভারতের সঙ্গে যুদ্ধ? ভারতের সঙ্গে ভারতের আধিপত্য এখন যেটা আছে, একটা তো আছে রাজনৈতিক আধিপত্য। এখানে তারা এক ধরনের সরকারকে প্রশ্রয় দিত এবং সমর্থন হুম। দিত, এতে তাদের সুবিধা হতো। কিন্তু মূল ইয়েটা তো হচ্ছে যে আমাদের উপরে অর্থনৈতিক আধিপত্য।
তো সেটা থেকে আমরা মুক্ত হব কিভাবে? স্লোগান দিয়ে তো হওয়া যাবে না, তাই না? তো সেটার জন্য নেট, আমাকে যারা এই কথাগুলো বলে তাদেরকে বলতে হবে যে এই বাংলা, ভারতের সাথে আমাদের যে ট্রেড ডেফিসিট, এইটা গত 1.5 বছরে কতটুকু কমিয়েছে তারা, হিসাব দিক না একটা, এবং আগামীতে কতটুকু কমাতে পারবে। আমি তো ওইটা দেখতে চাবো, আমি তো স্লোগান শুনে নাচবো না। হুম, জি, স্পষ্ট। মানে ভারতের বিষয়ে আরেকটু কথা বলবো। স্লোগান যেটি বলছেন, আপনি আসলে দীর্ঘদিনের রাজনীতি বিশ্লেষক। ৫ দশক ধরে আপনি বলছিলেন, আপনি আপনার অনেক বই আছে, গবেষণা আছে। মানে এই যে রাজনীতিতে স্লোগান একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্লোগানের যে একটা বিবর্তন হলো, এখন যে অবস্থা স্লোগানের, আপনি আসলে এটাকে কিভাবে দেখেন? ধরেন ২ টা দিক আমি যদি একটু উল্লেখ করি, আপনি যদি এই প্রসঙ্গে একটু বলেন যে একটা হচ্ছে যে বিভিন্ন ভিনদেশী ভাষা, বিশেষ করে আরবি, উর্দু, ফার্সি শব্দের ব্যবহার, ইনকিলাব, ইনসাফ, আজাদি, এই শব্দগুলো ব্যবহার হচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখেন? অন্যদিকে বিভিন্ন গালিগালাজ, যেটি আসলে এখন আমি বলতে হয়তো পারবো না, সেগুলোর খুব ব্যবহার হচ্ছে। এই দুটো দিককে আপনি কিভাবে দেখেন? না, এটা তো আছে, আমাদের দেশে তো এই জিনিসটা বরাবরই ছিল, এই দ্বন্দ্বটা, যে মানে বাংলা ভাষায় ওই তৎসম শব্দের ব্যবহার বেশি হবে না আরবি ফার্সি শব্দের ব্যবহার বেশি হবে। তো আমরা ওই যে তৎসম শব্দ বাদ দিয়ে বেশি বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করলে আমাদের অনেকেই মনে করে আমরা বোধহয় একটু খাঁটি মুসলমান হইলাম, একটু বেশি স্বাধীন হইলাম, হ্যাঁ, হ্যাঁ, একটু ভারত বিরোধী হইলাম, কারণ ভারতীয় বাঙালিরা এইসব শব্দ কম ব্যবহার করে, আমরা একটু বেশি বেশি করে দেখাবো যে আমরা আলাদা, আমাদের ভাষা আলাদা। কিন্তু এটা একটা থাকে, কিন্তু কথা হচ্ছে যে আপনি ভাষা বলুন, সংস্কৃতি বলুন, যাই বলুন না কেন, অর্থনৈতিক দিক দিয়ে যদি আমরা স্বয়ংভর না হই, আহ, তাহলে এগুলো এগুলো হচ্ছে জাস্ট স্রেফ রেটরিক। আমি এই এই যে শব্দগুলি বলছেন যে আজাদি, ইনসাফ, এগুলি তো ভারতীয় এই শব্দগুলো ব্যবহার করে। আপনি বলতে পারেন যে ভারতীয় বাঙালিরা হয়তো করে না, অবাঙালিরা তো করে। আমরা পানিকে জল বলি, জল বললে সমস্যা হয়ে যায়, কারণ এটা আমাদের প্রধান দ্বন্দ্ব হচ্ছে ভারতীয় বাঙালিদের সঙ্গে। কিন্তু ভারতের মেজরিটি লোক হচ্ছে অবাঙালি এবং তারা পানি ব্যবহার করে এবং আমরা সেই শব্দটা ব্যবহার করি। দুটোরই উৎপত্তি হচ্ছে সংস্কৃত। তো সুতরাং অনেকেই আছে এতটাই মূর্খ যে তারা শব্দের উৎপত্তিও জানে না যে কোনটা কোথা থেকে এসেছে। তারা একটা বলে দিল, তারা ভাবলো যে আজাদি বললে মনে হইলো যে এটা। তো এটা তো ভারতীয় কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল 1952 সালে, ইয়ে আজাদি ছুটা হয় লাখো ইনসান ভুকা হয়। তো সেখানে আজাদিও আছে, ইনসানও আছে। তো এইগুলি তো, তারপরে ইনকলাব জিন্দাবাদ বলছে, ইনকলাব জিন্দাবাদ তো ভারতীয় কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল, যেটা 1922-24 সালের দিকে হযরত মুহানি প্রথম বলেছিলেন। তো সুতরাং এগুলি আমরা যতই এগুলি বলি, ওই ভারতীয়দের স্লোগান বলি কিন্তু আমরা অনুকরণ করে নিজেদেরকে, যেহেতু আমরা মূর্খ, অজ্ঞ, আমরা মনে করি এগুলো বোধহয় আমরা তাদের বিরুদ্ধে বলছি। তা আসলে তো এগুলি সবই ভারতীয়রাই ব্যবহার করেছে এতদিন। জি। তার মানে ভাষার মধ্যেও একটা ভারতীয় আধিপত্যবাদ চলে আসলো নাকি? ওই ভাষার থেকে, ভারতীয় আধিপত্যবাদের থেকে মানে সরে আসবো, এই প্রাণপণ চেষ্টা থেকে আবার এই ভারতীয় শব্দগুলি এরা ব্যবহার করছে না জেনে। এটা হচ্ছে মূর্খামি। জি। জনাব মহিউদ্দিন আহমেদ, ভারত আসলে কি বার্তা দিচ্ছেন? বলছিলাম যে ভারত প্রসঙ্গে একটু কথা বলবো, যে বেগম জিয়ার প্রয়াণের পর একদম ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে আসলেন পররাষ্ট্রমন্ত্রী, এবং এসে তারেক রহমানের সাথে দেখা করে সুপ্রতিবেশী সুলভ তিনি বার্তা দেওয়ার কথা বললেন। মানে তিনি যখন ফিরে গিয়ে কথা বলেছেন, তখন তিনি বলেছেন যে সুপ্রতিবেশী সুলভ বার্তা দিতে গেছিলাম। আমি এই প্রশ্নটা করছিলাম যে অন্যদিকে আবার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার মাধ্যমে মানে একটা উত্তেজনা সৃষ্টি করে, এটা একটা কুপ্রতিবেশী সুলভ আচরণ যেন মনে হয়। আসলে ভারত কি বার্তা দিতে যাচ্ছে? আবার দেখলাম যে প্রণয় ভার্মা, ভারতের হাই কমিশনার, তিনি তারেক রহমানের সাথে একদম দুই হাত দিয়ে এরকম চেপে হ্যান্ডশেক করছেন। মানে কূটনৈতিক একটা বডি ল্যাঙ্গুয়েজেরও ব্যাপার আছে, সেটিরও একটা ব্যাখ্যা হচ্ছে অনেক সময় এক্ষেত্রে। মানে কি মনে হয় ভারত আসলে কি বার্তা দিতে চাইছে? না, এখানে ভারতের ভারতের বার্তা তো স্পষ্ট। ভারত এই দেশের শেখ হাসিনাকে বন্ধু মনে করত, তাকে সেই জন্য আশ্রয় দিয়েছে। বিপদের সময়, বন্ধুর বিপদের সময় তারা তাকে আহ, তার প্রতি সহানুভূতি দেখিয়েছে। তো এতে বোঝা যায় যে ভারত যতদিন এখানে শেখ হাসিনা ছিল তখন ভারত নিজেকে কমফোর্টেবল ফিল করতো, নিরাপদ মনে করতো। এখন হাসিনা চলে যাওয়াতে সে অনেক নিরাপদ বোধ করছে। তো এটাই তার বার্তা। সে চায় এখানে এমন একটা অবস্থা আসুক, এমন একটা সরকার হোক যে যাকে নিয়ে ভারত তার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করবে না। এটাই হচ্ছে ভারতের বার্তা।
তো সেটা নানান ভাবে তারা দেয়। এখন কতগুলো আছে যে না, আনুষ্ঠানিকতা, প্রোটোকল, এই যে খালেদা জিয়ার মৃত্যুর পরে যে শোক বার্তা নিয়ে আসা, এগুলো হচ্ছে সাধারণ শিষ্টাচারের ব্যাপার। কিন্তু মূল যে রাজনীতি, হুম মানে ভারতীয় নেতৃত্বের শীর্ষ পর্যায়ে যে জিনিসটা কাজ করে, সেখানে তো কোনো হেরফের হয় না। হুম মানে এটা কি খুব সাধারণ শিষ্টাচার? কারণ মানে না এখন বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, না বিরোধী দলীয় নেত্রী ছিলেন, না তার দল ক্ষমতায় আছে। মানে রাষ্ট্রীয়ভাবেও তো আসলে আসবার খুব মানে যে একটা বাধ্যবাধকতা বা বিষয়টা আছে তা না, তারা নাও আসতে পারতেন। না না, এটা আসার যথেষ্ট কারণ আছে। কারণ আহ, খালেদা জিয়ার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল। হুম, সুতরাং এবং পুরো ব্যাপারটা রাষ্ট্রই ম্যানেজ করেছে, তার দাফন কাফন সবকিছু। সুতরাং এটা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল। তো রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই রাষ্ট্রাচার মেনে এগুলো করা হয়। এটা অনেক দেশেই হয়। জি। আহ, আপনি কি মনে করছেন শুধুমাত্র বিভিন্ন, শিষ্টাচার এর বহিঃপ্রকাশ এটি? এর মধ্যে আসলে মানে আহ, হ্যাঁ, যেমন হুম, যেমন এই যে মনে করে যে মাদার টেরিসা সরকারের কেউ ছিলেন, হুম, তার মৃত্যুর পরে তো অনেক রাষ্ট্রের নেতাই তারা সেখানে গেছেন। তো এরকম যায়। ওই যে ম্যান্ডেলা যখন মারা যান, নেলসন ম্যান্ডেলা, তিনি তো তখন সরকারে ছিলেন না, সাবেক রাষ্ট্রপতি। তার জন্য অনেক দেশের রাষ্ট্রপতি গেছেন না। তো এটা হচ্ছে, এটাই আমি বলি যে এটা একটা রাষ্ট্রাচারের মধ্যেই পড়ে। এটা কোনো ইউনিক কোনো কিছু ঘটে নাই বাংলাদেশে। হুম। মানে তার মানে এর মধ্য দিয়ে আসলে কোনো বিশেষ বার্তা যে বিএনপিকে দিচ্ছে এরকম একটা অ্যানালাইসিস আছে, কিন্তু তেমনটি আসলে বলে আপনি মনে করেন না? না, থাকতেও পারে। সেটা হলো বিএনপির সঙ্গে ভারতের কি রকম সম্পর্ক, নেপথ্যে কথাবার্তা হচ্ছে না হচ্ছে, এটা তো আমি বলতে পারবো না। এটা ভারত সরকারও কখনো বলবে না, বিএনপি নেতারাও কখনো বলবে না হয়তো। আমি জানি না কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা, কিন্তু আমি একটা জিনিস যেটা বলতে চাই, বাংলাদেশে ভারতের প্রতি নিরাপত্তার হুমকি এমন কোনো অবস্থা বা এমন কোনো সরকার আসুক, এটা ভারত চায় না। হুম। তো সুতরাং সেদিক দিয়ে তারা যদি দেখে হাওয়া বিএনপির দিকে, তাহলে তারা বিএনপির সঙ্গে তারা একটা সমঝোতার দিকে যেতেই পারে। সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগের অবস্থানটা কি? মানে এতদিন তো আওয়ামী লীগকে একতরফাভাবে ভারত সমর্থন করে এসছে। এখন আওয়ামী লীগ কি করবে বলে ধারণা করতে পারেন? তাদের যে অতীত ইতিহাস বা কি করার সক্ষমতা আছে এই বাস্তবতায়, বর্তমান বাস্তবতায়? আওয়ামী লীগ আপাতত আমি বলবো যে হাইবারনেশনে আছে, কারণ শেখ হাসিনা দলটাকে মেরে ফেলেছিল। তো সুতরাং শেখ হাসিনা যেখানে পালিয়ে গেছে এবং বিন্দু মাত্র কোনো অনুশোচনা তার মধ্যে নাই, সবকিছুকেই তিনি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। হুম, যে এই দেশের যে লাখ লাখ কোটি কোটি মানুষ তার পতন চেয়েছে এবং আন্দোলনে যারা শরিক হয়েছিল, এই যে 800 বা 1400 লোক যে তরুণ মারা গেছে আমরা বলছি, এরা কি সবাই বিদেশি রাষ্ট্রের এজেন্ট নাকি? এই যে বলে দিলেই হইলো পুরাটা ষড়যন্ত্র। তো সুতরাং তাদের মধ্যে তো কোনো বোধোদয় নেই। তো সেই হিসাবে আমি মনে করি নিকট ভবিষ্যতে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। হুম, সম্ভাবনা একটা ছিল, আচ্ছা। 75-এর পরে তাদের যে কৌশলটা ছিল, একটু চুপচাপ যদি থাকতো, তাহলে ধীরে ধীরে আওয়ামী লীগ হয়তো নিজেদেরকে রিঅর্গানাইজ করে মাঠে আসতে পারতো। কিন্তু তারা তো সেই সুযোগটা নেয় নাই। তারা ওই যে কনফ্রন্টেশনেই থাকতে চেয়েছে, এবং এখন তো তারা বের হতেই পারে না, বের হলেই মার খায়। হুম। জি। আপনি বলছেন যে কখনো রিগ্রেট করে না। কিন্তু তার যে আন্তর্জাতিক পত্রিকাগুলোতে আ শেখ হাসিনার সাক্ষাৎকার, সেখানে তিনি বলেছিলেন একটা আ কোথা মানে অনেকগুলো পত্রিকায় দিয়েছেন তো ঠিক মনে করতে পারছি না কোথায়, কোথায় বলেছেন। কিন্তু তিনি বলেছিলেন যে দমননীতির বিষয়ে যে আ আ তিনি রিগ্রেট করছেন এবং তিনি একটা জায়গায় আবার আল্টিমেট রেসপন্সিবিলিটি তিনি অ্যাকনলেজও করেছিলেন। আ এর মাধ্যমে কি একটা মানে যে আপনি বলছেন যে কখনো কোনো রকম রিগ্রেট করে নাই। এর মধ্যে কি কোনো রিগ্রেটের বার্তা আসলে নাই? না, এগুলি তো মাঝে মধ্যে এগুলো বলে, কিন্তু বেসিক আমরা যে কয়েকটা তার অডিও রেকর্ড ফাঁস হতে দেখলাম, শুনলাম, তাতে তো মনে হয় না কোনো রিগ্রেট আছে। হুম। আর যেই লেখাগুলো পড়লাম এবং মানে আন্তর্জাতিক পত্রিকায় তার যে সাক্ষাৎকারগুলো লিখিত আকারে দেওয়া সেটা। সাক্ষাৎকার দেওয়ার সময় তো এগুলো তো পত্রিকায় যখন সাক্ষাৎকার দেয় ফরমাল, তখন তো মনের কথা সব বলে না। হুম, আমরা অনেক সময় সাক্ষাৎকার কোট করি, এগুলি কি তার মনের কথা? মুখে হয়তো বলছে যে হ্যাঁ, আহ, হুম, অমুক রাজনৈতিক দলের অধিকার আছে আন্দোলন করার, আর তলে তলে হয়তো পার্টির ক্যাডারকে বলে দিল ওদেরকে শোয়ায় দেয় রাস্তায়, মেরে ফেলে। এটাই তো করে তারা। হুম, তো সুতরাং মুখে কি বললো সেটা ইম্পর্টেন্ট না, তারা বাস্তবে কি করে, তাদের আচরণ দেখেই বোঝা যায় যে সে দলটা আসলে কেমন। জি। তাদের আচরণে বুঝতে পারছেন যে আসলে তাদের কোনো রিগ্রেট নাই।
জি, আমি একটু এই প্রশ্নেও আসি যে আপনি আপনি যেহেতু আপনার, আবারও বলি যে আপনার দীর্ঘ অভিজ্ঞতা, আপনি অনেক বিষয়ে ইতিহাসের জায়গায় বিশ্লেষণ করেন। দায় মুক্তি এর আগেও আমরা দেখেছি, এবারেও দেখা যাচ্ছে যে ধরেন অন্তর্বর্তী সরকার আসার পরপরই মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে জুলাই অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা বা তাদের গ্রেপ্তারি হয়রানি করা যাবে না। এরপরে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদেও এই তাদের দায় মুক্তির বিষয়টার ইঙ্গিত আছে বা বলা আছে। এবং তারপরে যে জুলাই কন্যা তাহরিমা সুরভি, তিনি চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। তারপরে হবিগঞ্জের মাহাদি, যিনি আসলে থানা পুড়িয়ে দেওয়া, পুলিশকে পুড়িয়ে মারার ক্রেডিট দাবি করলেন এবং আসামি ছাড়িয়ে আনতে হুমকি দিতে তিনি থানায় গিয়েছিলেন, তারপরে তাকেও গ্রেপ্তার করা হলো। তারপরে আবার এসে এই দায় মুক্তি, এই প্রেক্ষাপটগুলোর মানে ঘিরেই দায় মুক্তি অধ্যাদেশ জারি করছে সরকার। আইন উপদেষ্টা জানালেন এই বিষয়ে। আপনি আসলে এই বিষয়টিকে কিভাবে দেখেন, এবং আপনি যদি দায় মুক্তির ইতিহাস আসলে সেটি যদি জিজ্ঞাসা করি, কতটা কার্যকর হয় এই দায় মুক্তিগুলো? দায় মুক্তি কিন্তু 3বার হয়েছে আমাদের এখানে। একটা হচ্ছে 71-এর, আমি জানি 71-এর 25শে মার্চ থেকে 72-এর 30শে জানুয়ারি পর্যন্ত মুক্তিযোদ্ধাদের দায় মুক্তি দেওয়া হয়েছে। তারপরে 75-এর আগস্ট অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। আর এই 24-এর আন্দোলনের যারা ছিলেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হলো। এই 3টা ঘটনা যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে 3টা ঘটনারই দুটো পক্ষ আছে, একটা জয়ী আর একটা হচ্ছে পরাজিত। জয়ীরা নিজেদেরকে দায় মুক্তি দেয় সবসময়। এটা 72-এ দিয়েছে, 75-এ দিয়েছে, 2025-এও দিচ্ছে, 26-এও দিচ্ছে। তো সুতরাং এটা মানে এটা ভালো খারাপ এটা আলোচনা করার কিছু নাই। আমাদের ইতিহাসে আমরা সবসময় দেখেছি যে যারা জয় পায় তারা নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য দায় মুক্তি নেয়, আর যারা ভিকটিম, নিজেদেরকে ভিকটিম মনে করে, তারা এটা নিয়ে চেঁচামেচি করে। এটা হতেই পারে। জি, মানে সেই ট্রেন্ডেরই অংশ এটা কি? আপনার মানে কিন্তু এই দায় মুক্তিগুলো কি না, মানে? আবার যদি 10 বছর পরে এই ধরনের একটা ঘটনা ঘটে, আরেকটা ঘটনা, তখন ওই জিনিসটা হবে। যেহেতু 3টা হয়েছে, ওই বলে ইতিহাসেই আমরা এটা দেখি, যারাই জিতে যায়, জয়ীরা নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য অনেক কিছু করে। জি, শেষ প্রশ্ন করি জনাব মহিউদ্দিন আহমেদ। আমি আপনার সাথে এর আগেও আমার এই প্ল্যাটফর্মে দুবার কথা হয়েছে। প্রথম 10 মাস আগে একবার কথা হয়েছে, 5 মাস আগে একবার কথা হয়েছে। প্রথমেও জিজ্ঞাসা করেছিলাম আপনি আসলে এই সরকারকে কত নাম্বার দেবেন, দ্বিতীয়বারেও জিজ্ঞাসা করেছিলাম, প্রথমবারে বলেন নাই, দ্বিতীয়বার একটা নাম্বার দিয়েছিলেন। এখন এসে যখন সরকারের মেয়াদ শেষে 1.5 বছর প্রায় হতে চললো, আপনি আসলে এই সরকারকে কত নাম্বার দেবেন? এখন আর নাম্বারের প্রশ্ন না, এখন কথা হচ্ছে যে সরকার যদি, যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এই নির্বাচনটাতে মানে আমাদের দেশে যতটুকু সম্ভব শান্তিপূর্ণ আর কি। এটা তো আর আকাশ থেকে ফেরেশতারা নেমে আসবে না এটা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। অতীতে নির্বাচনগুলো যেভাবে হয়েছে, যারা করেছে এভাবে তারাই করবে, কিন্তু তারপরেও যদি অপেক্ষাকৃত একটা ভালো ভোট হয়, অংশগ্রহণমূলক ভোট হয়, ভোটার টার্নআউট যদি ভালো হয় অন্যান্য বারের মতন বা তার চাইতে বেটার, মানে অন্যান্য বার বলতে আমি বলছি যে যতবার মানে স্বাভাবিক নির্বাচন হয়েছে সেরকম যদি হয়, তাহলে আমি সরকারকে তো সাধুবাদ জানাবো। জি, সাধুবাদ জানাবেন, কিন্তু আপনি কি সেই আশা করছেন? মানে প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাস সেরা, শতাব্দীর সেরা নির্বাচন হবে। সেটা না হোক, অন্তত আপনি যেটি বলছেন যে সুষ্ঠু একটা নির্বাচন যদি মোটা দাগে হয়, আপনি কি সেই বিষয়ে আশাবাদী হতে পারেন যে বাস্তবতা বা যেদিকে যাচ্ছে ডিরেকশন, তাতে সেই আশা আপনি করতে পারেন? না, আশা করা এক জিনিস আর সেটা আশা পূরণ হওয়া হচ্ছে অন্য জিনিস। আমরা তো ভাই আশা করি একটা দেশে একটা স্থিতি আসুক, সেটা আসার জন্য একটা ভালো নির্বাচন হওয়ার দরকার। এখন ভালো নির্বাচন না হলে যারা লাভবান হবে তারা তো নির্বাচনটা ভণ্ডুল করার জন্য বা শান্তি শৃঙ্খলা ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য নানান রকমের চেষ্টা এবং বিনিয়োগ করে যাচ্ছে। তো সুতরাং দেখা যাক কারা সফল হয়। সরকারের একটা চেষ্টা থাকবে আমার মনে হয় যে নির্বাচনটা যাতে ভালো হয়, তো এই দায়িত্বটাও তাদের। জি, সরকারের চেষ্টার কথা বলছেন। আরেকটা বিষয় যদিও বলছিলাম শেষ প্রশ্ন, তবে সরকারের এই ভোট আয়োজনের মধ্যে আরেকটা ভোট রয়ে গেছে, সেটা হচ্ছে গণভোট। এবং সরকার সরাসরি সেই গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছে। যেমন ধরেন ব্যাংকগুলোকে বলেছে যে প্রচারণা লিফলেট বিলি করতে হ্যাঁ ভোটের পক্ষে। প্রধান উপদেষ্টা বলেছেন হ্যাঁ ভোট দিতে। মানে সরকার কি এভাবে মানে ভোট কি দেবেন, ভোট দেবেন এটা তো সরকার বলতেই পারবে নিশ্চয়ই, কিন্তু কি ভোট দেবেন সেটি কি সরকার প্রভাবিত করতে পারে? যেখানে আসলে আমরা বিএনপির অবস্থানটাও যদি
দেখি বিএনপিকে অতীতে মানে সাম্প্রতিক অতীতেই দেখেছি যে বিভিন্ন নেতারা বলেছেন নায়ের পক্ষে, নায়ের একটা প্রচারণাও ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর নভেম্বরে ঠাকুরগাঁওয়ে বলেছিলেন যে গণভোট, জুলাই সনদ এগুলো মানুষ বোঝে না, এগুলো আমেরিকা থেকে উপরতলার লোক এসে, শিক্ষিত লোকেরা এসে করে দিয়ে গেছে, মানুষ বোঝে না। কিন্তু একদম রিসেন্টলি তিনি বলছেন যে নায়ের পক্ষে যাবার কোনো কারণ নাই, যদিও হ্যাঁ পক্ষে যাবার কারণ আছে বলেও তিনি বলছেন না। আপনার কি মনে হয় সরকার কি আসলে এরকম প্রচারণা করতে পারে কিনা? না, সরকার প্রচারণা করতে পারে। অতীতে যে কয়েকবার আমাদের দেশে গণভোট হয়েছে, প্রত্যেকবারই তো সরকার গণভোটের পক্ষে রায় চেয়েছে। কারণ এটা তো যে 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 ধরনের সরকারই থাকুক না কেন, এটা জিয়া রহমানের সরকার করেছে, এরশাদের সরকার করেছে, পরবর্তীকালে খালেদা জিয়ার সরকার যেখানে একাদশ দ্বাদশ সংশোধনী পাশ হলো সেটা করেছে। তো সুতরাং সরকার এটা করতেই পারে, আমি এতে দোষের কিছু দেখি না। তবে কথা হচ্ছে যে এই পক্ষে পক্ষে দুই প্রচারণা আছে, তবে শেষ কথা হচ্ছে যে আসলে মানুষ যদি হ্যাঁ বলে তাহলে এটা হ্যাঁ হবে, মানুষ না বলে এটা না হবে। জোর করে তো সরকারি ইচ্ছা চাপিয়ে দিতে পারে না। জি, মানে আপনার কি মনে হয় মানুষ আসলে কতটা বুঝছে এবং কোন দিকে আসলে মানুষের মানে যাবার প্রবণতা, কি জয়যুক্ত হবার প্রবণতা দেখেন আপনি? না, বোঝাবুঝির তো ব্যাপার নাই। এটা হচ্ছে যে তাদেরকে তো বলতে হবে তোমরা হ্যাঁ ভোট দাও বা না ভোট দাও, যারাই বলুক। তো সুতরাং প্রচার যদি হায়ের পক্ষে থাকে তাহলে মানুষ হ্যাঁ ভোট দিবে। এখন যেহেতু রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে, সেখানে তো বিপুল সংখ্যায় ভোটাররা ভোট কেন্দ্রে যাবে। তারা একটা ব্যালটে হয়তো প্রার্থীর পক্ষে ভোট দেবে, আরেকটা ব্যালটে হ্যাঁ না কোনটা দিবে এটা নিয়েই তো আমাদের মধ্যে একটা আশঙ্কা আছে বা সন্দেহ আছে। তো সেটাও যদি মানে দেখা যায় যে না, আহ, মানে সংসদ নির্বাচনটা ভালোভাবেই হলো কিন্তু গণভোটের রায় আশানুরূপ হলো না, তাইলে আমরা ধরে নেব যে এই দেশের অধিকাংশ মানুষ আহ, এই জুলাই সনদের বাস্তবায়ন চায় না বা এটা বোঝেন না। তো এটা তো মানে এটাই বাস্তবতা। আপনি আর আসলে কিছু কি, মনে আপনি করার তো আসলে কারণ কোন দিকে ভোট দেওয়ার পক্ষে, হ্যাঁ পক্ষে না নায়ের পক্ষে? আমি এরকম আমার বিএনপির অতিথিদেরকে প্রশ্ন করেছি, আমি সাংবাদিকদেরকে প্রশ্ন করেছি এই প্রশ্নটা, যে আসলে আপনি কোন পক্ষে, হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে না না ভোট দেওয়ার পক্ষে? আপনাকেও করছি। না। না না, এটা তো একেবারে সরাসরি প্রশ্ন হয়ে গেল। আমি যখন ব্যালটে আমি যখন দিব, এটা তো আমার গোপন ব্যাপার, আমি আপনাকে এটা কেন মানে বলতে সরকার তো যাব? প্রকাশ্যে হ্যাঁ পক্ষে বলছে, এটা কি করে আসলে গোপন না, হয়? বা দলগুলো সরকার প্রকাশ্যে চাচ্ছে হ্যাঁ তো বা এটা। নায়ের পক্ষে সরকার বলছে। সরকারের একটা কমিটমেন্ট আছে যে তারা জুলাই সনদের বাস্তবায়ন চায়, এটা সরকার বহুবার বলেছে। তো জুলাই সনদের বাস্তবায়ন করতে হলে তো হ্যাঁ ভোট লাগবে। হুম। এখন যদি হ্যাঁ হ্যাঁ ভোট যদি আশানুরূপ না হয়, তাহলে তো এই সনদের বাস্তবায়ন হবে না। তাইলেই তো প্রশ্ন উঠবে, তাহলে কেন এই অভ্যুত্থান? তো এই প্রশ্নটা তো আছে, কেন এই রক্তক্ষরণ, হ্যাঁ কেন এত আত্মত্যাগ? তো সুতরাং সেই দিক দিয়ে চিন্তা করলে তো আহ, জুলাই অভ্যুত্থানকে একটা নৈতিক ভিত্তি যদি দিতে হয়, তাহলে তো জুলাই সনদ পক্ষে হ্যাঁ ভোট দেওয়াটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে সেই নৈতিক বৈধতা দিতে আমরা সবাই প্রস্তুত কিনা। আর একটা জিনিস, আমরা অনেক সময় অনেক কিছু এক্সাজারেট করি, জুলাই অভ্যুত্থান নিয়েও আমাদের এক্সাজারেশন হচ্ছে। শহরের বাইরে গ্রামাঞ্চলে এই নিয়ে কিন্তু তেমন কোনো আবেগ মাথা ব্যথা নাই। এই জিনিসটা আমি নিজে দেখি। তো সুতরাং দেশের সাধারণ মানুষ তারা তাদের নিজ নিজ এলাকার প্রার্থীদেরকে নিয়ে যতটা না কথা বলে, সরব আলোচনা করে, এই জুলাই সনদ নিয়ে তাদের কোনো জ্ঞান, এটা তারা বলবেই না, এটাও ব্যস্ত। তো শুধু মির্জা ফখরুল যে কথাটা বলেছেন একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। তবে রাজনৈতিক দলগুলো যদি সিরিয়াসলি চায় যে জুলাই সনদের বাস্তবায়ন হোক, তাহলে হ্যাঁ ভোট পড়বে বেশি। তারা যদি তাহলে পড়বে না। এটা তাদের চাওয়ার উপরে নির্ভর করছে, কারণ রাজনৈতিক দলগুলোর জন্য তো তারাই ওপিনিয়ন মেকার। আরে জনগণের জন্য তারাই ওপিনিয়ন মেকার। জি, জি, জনাব মহিউদ্দিন আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, যুক্ত হলেন, সময় দিলেন বেশ খানিকটা, ধন্যবাদ। দর্শক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আজকের মতো শেষ করছি।